এবার আমরা দেখব সমবায় সমিতির প্রকারভেদ। সমবায় সমিতি কত প্রকারের হতে পারে এটা প্রত্যেকজন মানুষ বিভিন্নভাবে ডিফাইন করেছে। আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করছি এবং এখানে বলা হচ্ছে সমবায় সমিতিকে প্রধানত আমরা 4 ভাগে ভাগ করছি। প্রথম যেটা ভাগ সেটা হচ্ছে সাধারণ শ্রেণীবিভাগ, এরপর বলা হচ্ছে কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, এরপর হচ্ছে দায়ের প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ এবং এরপরে বলা হচ্ছে সাংগঠনিক শ্রেণীবিভাগ। এরপর আমরা একটু খেয়াল করব। প্রথমে চলে আসি সাধারণ শ্রেণীবিভাগ। সাধারণ শ্রেণীবিভাগের মধ্যে খেয়াল করছি আমরা সমবায় সমিতিকে সাধারণভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটার নাম হচ্ছে ভোক্তা সমবায় সমিতি, পরটা হচ্ছে ঋণদান সমবায় সমিতি, 3 নম্বরে বলা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। প্রথমে চলে আসি ভোক্তা সমবায় সমিতি। তার মানে আমাদের যারা গ্রামের অঞ্চলে বা যারা আমরা শহরাঞ্চলে বলে যে কোনো একটা স্পেসিফিক অঞ্চল বা রিজিয়নের যারা ভোক্তা শ্রেণী আছে, প্রত্যেকজন ভোক্তা শ্রেণী তাদের পারস্পরিক কল্যাণ সাধনের জন্য, পারস্পরিক স্বার্থ হাসিল করার জন্য যখন একটা সমবায় সমিতির আন্ডারে চলে আসে তখন তাকে বলা হয় ভোক্তা সমবায় সমিতি। এবার চলে আসি ঋণদান সমবায় সমিতি। প্রত্যেকটা বাস্তব জীবনে বা সমাজে আমাদের অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান থাকে যারা ঋণদান করে। যখন ঋণদানকারী বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তি যারা ঋণদান করে তাদের যদি কোনো একটা সংঘবদ্ধ কোনো উপায়ে তাদের আর্থসামাজিক কল্যাণ সাধনের জন্য যদি তারা একতাবদ্ধ হয় তখন তাকে বলা হয় ঋণদান সমবায় সমিতি। এরপর চলে আসি উৎপাদক সমবায় সমিতি। সিম্পল, ভেরি সিম্পল। যারা আমরা উৎপাদক শ্রেণী আছি, যখন আমরা উৎপাদন করার পরে উৎপাদিত পণ্য যখন আমরা বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাব, আমাদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য উৎপাদক শ্রেণীর মধ্যে যখন কোনো সংগঠন সৃষ্টি হবে তখন তাকে বলা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। এরপরে আমরা চলে যাব কার্যভিত্তিক। প্রথমে চলে আসি যখন সমবায় সমিতি প্রত্যেকটা স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো কাজের জন্য সংগঠিত হয় তখন তাকে বলা হচ্ছে কার্যভিত্তিক সমবায় সমিতি। প্রথমে চলে আসি কৃষি। যদি কোনো সমবায় সমিতি শুধুমাত্র কৃষি বা এগ্রিকালচার সেক্টরটাকে কেন্দ্র করে গঠিত হয় তখন তাকে বলা হচ্ছে কৃষি ভিত্তিক কৃষি সমবায় সমিতি। এরপর চলে আসবো অকৃষি। যদি যদি কোনো সমবায় সমিতি কৃষিকাজ ছাড়া অন্য যে কোনো অকৃষি কোনো কাজের জন্য গঠিত হয় তখন তাকে বলা হচ্ছে অকৃষি। এরপরে 3 নম্বরে যেটা দেখছি সমবায় ব্যাংক। যখন আমরা জানলাম কৃষি, অকৃষি এবং 3 নম্বর দেখছি সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক হচ্ছে সমবায় সমিতি পরিচালনার জন্য যাবতীয় লেনদেন সম্পর্কিত কার্য সম্পাদিত হওয়ার জন্য কোনো একটা যদি ব্যাংকের প্রয়োজন হয়, সমবায় সমিতি যখন ব্যাংক হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় সমবায় ব্যাংক। এরপর চলে আসবো 4 নম্বর যেটা দেখছি গৃহ নির্মাণ। যখন গৃহ নির্মাণ করার উদ্দেশ্যে ঋণ দান প্রকল্পে যদি কোনো সমবায় সমিতি গঠন করা হয় তখন তাকে বলা হয় গৃহ নির্মাণ সমবায় সমিতি। এবং সর্বশেষ যেটা দেখছি ক্রয় বিক্রয়। বাজারে ক্রয় বিক্রয়জনিত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য, তাদের সঠিক ন্যায্য অধিকার আদায়ের জন্য যখন ক্রেতা ভোক্তা এবং যারা বিক্রেতা শ্রেণী তাদের মধ্যে যদি কোনো একটা সংঘবদ্ধ কোনো একটা জোট থাকে বা কোনো একটা সমিতি গঠন করা হয় তখন তাকে বলা হচ্ছে ক্রয় বিক্রয়জনিত সমবায় সমিতি। বন্ধুরা, এবার আমরা চলে যাব এবার 3 নম্বর ক্যাটাগরি যেটা করেছে দায়ের ভিত্তিতে সমবায় সমিতি। প্রথমটার নাম হচ্ছে অসীম সমবায় সমিতি এবং পরেরটার নাম হচ্ছে সসীম সমবায় সমিতি। প্রথমে চলে যাব অসীম। যখন আমি সমবায় সমিতি আমার যে পরিমাণ শেয়ার আমি কিনেছি, যদি আমার দায়ের পরিমাণ উক্ত ক্রয়কৃত শেয়ারের মূল্যের বর্ধিত হয়ে যায় বা বেশি হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে অসীম। এবং যদি আমার দায়ের পরিমাণ আমি যে পরিমাণ শেয়ার কিনেছি তদ্রূপ বা এক্স্যাক্টলি ততটুকু পরিমাণ মানে যতটুকু পর্যন্ত শেয়ার কিনেছি এক্স্যাক্টলি ততটুকু পর্যন্ত দায় বহন করি তখন আমাকে বলা হচ্ছে সসীম সমবায় সমিতি। এরপর আমরা চলে যাব সাংগঠনিক স্তর বিবেচনায় সমবায় সমিতির প্রকারভেদ। প্রথমে চলে আসি যেটা দেওয়া আছে জাতীয়, এরপর বলা হচ্ছে কেন্দ্রীয়, এরপর বলা হচ্ছে প্রাথমিক। প্রথমে আমরা প্রাথমিক থেকে শুরু করব। প্রাথমিক হচ্ছে যদি কোনো সমবায় সমিতি বা কোনো একটা গোত্র কোনো নিচু মানের বা নিম্নমানের বা কোনো মধ্যম মানের, যখন একটা গোত্র বা একটা সম্প্রদায় বা কিছু জনগোষ্ঠী একত্রিত হয়ে প্রাথমিকভাবে
20 জন ব্যক্তি সদস্য একত্রিত হয়ে কোনো একটা সমিতি গঠন করলে তখন তাকে আমরা বলবো প্রাথমিক সমবায় সমিতি। এবার যখন 10টা প্রাথমিক সমিতি একত্রিত হয়, যখন এখানে কোনো ব্যক্তি সদস্য নাই, যখন 10টা প্রাথমিক সমবায় সমিতি একত্রিত হয় তখন তাকে বলবো আমরা কেন্দ্রীয় সমবায় সমিতি। এবার যখন 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি একত্রিত হয়, বাংলাদেশের সর্ববৃহৎ যে সমবায় সমিতির একটা রূপ আছে, সর্ববৃহৎ রূপটাকে বলা হয় জাতীয় সমবায় সমিতি, যেখানে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি একত্রিত হয়েছে। এবার আরেকটা সমবায় সমিতির প্রকারভেদ আছে যেটার নাম হচ্ছে মিশ্র সমবায় সমিতি, যেখানে ব্যক্তি সদস্য প্লাস কেন্দ্রীয় সদস্য একটা সমাগম হবে। তার মানে মিশ্র সমবায় সমিতি যদি আমরা ক্যাটাগরাইজ করি, তার মানে মিশ্র সমবায় সমিতি হচ্ছে এমন এক ধরনের সমবায় সমিতি যেখানে ব্যক্তি সদস্য প্লাস প্রাতিষ্ঠানিক সদস্য সবগুলো একত্রিত হবে, তাকে বলা হয় মিশ্র সমবায় সমিতি। আশা করি তোমরা সমবায় সমিতি সম্পর্কে এবং এর প্রকারভেদ সম্পর্কে বুঝতে পেরেছো। আমি যদি আরেকটু রিক্যাপ করি তাহলে চলে আসে সমবায় সমিতিকে বেসিক্যালি আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমটার নাম হচ্ছে সাধারণ শ্রেণীবিভাগ, এরপরে কার্যভিত্তিক শ্রেণীবিভাগ, এরপর দায়ের প্রকৃতি বিচারের শ্রেণীবিভাগ এবং সর্বশেষ সাংগঠনিক। তার মানে আমরা একটু লাস্ট দিকেই রিকল করি। সাংগঠনিক যেটা বলেছে সেটাকে প্রথমত আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথমটার নাম হচ্ছে জাতীয়, এরপরে বলেছি কেন্দ্রীয় এবং এরপরে বলছি প্রাথমিক সমবায় সমিতি। এরপর দায়ের ভিত্তিতে হতে পারে 2 প্রকার, অসীম এবং সসীম। এরপরে কার্যভিত্তিক বা ফাংশনাল যদি আমরা একটা ক্লাসিফিকেশন করি তখন আমরা পেতে পারি কৃষি, অকৃষি, তারপর হতে পারে সমবায় ব্যাংক, গৃহ নির্মাণ অথবা ক্রয় বিক্রয় জনিত। এবং তাদের সাধারণ শ্রেণীবিভাগ বিচারে আমরা সমবায় সমিতিকে 3 ভাগে ভাগ করেছি, তো ভোক্তা, ঋণদান এবং উৎপাদক সমবায় সমিতি। আশা করি সমবায় সমিতির প্রকারভেদ কি এবং সমবায় সমিতি কত প্রকার হতে পারে এবং সমবায় সমিতি কাকে বলে এর বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জেনেছো। এরপর আমরা চলে যাব সমবায় সমিতির উদ্দেশ্য। বেসিক্যালি সমবায় সমিতি কেন তৈরি করা হয়, সমবায় সমিতি তৈরি করলে কি হয়। সমবায় সমিতির সর্বপ্রথম এবং সর্বপ্রধান যেটা প্রাইম কনসার্ন থাকে সেটা হচ্ছে আর্থসামাজিক কল্যাণ সাধন। যদি বলা হয় পরীক্ষার মধ্যে ফ্রিকোয়েন্টলি একটা কোয়েশ্চন চলে আসে সমবায় সমিতির উদ্দেশ্য কি, অপশনে অনেক কিছু থাকে, মুনাফা অর্জন থাকে, আরও রাষ্ট্রীয় কল্যাণ সাধন থাকে, কিন্তু সমবায় সমিতির অ্যাকচুয়াল বা প্রাইম যেটা রিজন সেটা হচ্ছে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ সাধন, সদস্যদের আর্থসামাজিক কল্যাণ সাধন। এবার আমরা চলে আসব পরে যে উদ্দেশ্যটা বলেছে সেটা হচ্ছে ঐক্য সংহতি। সমাজের যদি একটা সমিতির মাধ্যমে প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ করা হয়, আলটিমেটলি আমরা সংহতিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা নিশ্চিত করতে পারবো। এবার আমরা চলে আসব সঞ্চয় প্রবণতা। সমবায়ের সদস্যদের বাধ্যতামূলকভাবে প্রতি মাসে বা নির্দিষ্ট সময়ান্তে একটি চাঁদার পরিমাণ ধার্য করা হয়। উক্ত চাঁদার পরিমাণ নির্দিষ্ট সময় পরে একটা বিশাল আকার একটা মূলধন গঠন করে, যেটা সঞ্চয়ে মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে। এরপর চলে আসবো পুঁজির সংস্থান। সমবায় সমিতির পুঁজির সর্বপ্রধান যে উৎস আছে তার নাম হচ্ছে সমবায়ের সদস্যদের দ্বারা চাঁদা এবং প্রাপ্ত অনুদান এবং চাঁদা, এই দুটা সম্মিলিতভাবে পুঁজির সংস্থান হয়ে থাকে। এরপর আমরা চলে আসব নেতৃত্বের উন্নয়ন। অবশ্যই সমবায় সমিতির যারা মেম্বার আছে তাদের থেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে পরিচালনা করার জন্য নিয়োজিত হয় কিছু মেম্বার, তার মানে নেতৃত্বের উন্নয়ন হয় সমবায় সমিতির মাধ্যমে। এবার আমরা চলে যাব মধ্যস্থ ভোগীদের উপদ্রব হ্রাস। প্রত্যেকটা গ্রামাঞ্চলে বা তৎকালীন সময়ে মধ্যস্থকারী কিছু ছিল যারা বেসিক্যালি দালাল, ফরিয়া নামে পরিচিত। তো মধ্যস্থ ভোগীদের দৌরাত্ম্য হ্রাস করার জন্য সমবায় সমিতি করা হয়। সমবায় সমিতিতে বেসিক্যালি সদস্যদের আর্থসামাজিক কল্যাণ যেভাবে দেখা হয়, যাতে তাদের সমবায় সমিতির মধ্যে ইনক্লুডেড বা অন্তর্ভুক্ত কোনো সদস্যদের যাতে কোনো বৈষম্যের শিকার না হতে হয় সেটাও তারা নিশ্চিত করে। এবার আমরা চলে আসবো সামাজিক অসমতা এবং বৈষম্য হ্রাস। সমাজে সমতা বিরাজ করার জন্য এবং যে বৈষম্যগুলো বর্তমানে ঘটছে সেগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য সমবায় সমিতি গঠন করা হয়। আশা করি তোমরা সমবায় সমিতি গঠনের উদ্দেশ্যগুলো বুঝতে পেরেছো, কিন্তু মাথায় রাখতে হবে সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি, তখন অ্যান্সার করতে হবে সদস্যদের আর্থসামাজিক কল্যাণ সাধন।
এবার আমরা আলোচনা করব সমবায় সমিতির নীতিমালা নিয়ে। নীতিমালার মধ্যে সমবায় সমিতির যেটা বেসিক নীতিমালা বা মূল নীতিমালা আছে, একদম প্রথম যে নীতিটা সেটা হচ্ছে, বা যদি বলা হয় সমবায়ের মূলতন্ত্র কি, মূলতন্ত্র হচ্ছে একতায় বল। তার মানে বলা হচ্ছে সবাই মিলে কাজ করলে, সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করলে তখন আলটিমেটলি একটা শক্তি ক্রিয়েট হবে, একটা স্ট্রেংথ জোন ক্রিয়েট হবে, সেটাই। এখন বলা হচ্ছে নীতিমালার মধ্যে কি কি আছে। প্রথমে বলছে একতা, ইউনিটি। একতার ইংরেজি হচ্ছে ইউনিটি। ইউনাইটেডলি সবাই বা একসাথে সবাই কাজ করলে তখন একটা কাজ অধিকতরভাবে ফলপ্রসূভাবে কাজ করা যাবে। এবার আমরা চলে আসবো সাম্য। সাম্য শব্দটার অপর একটা শব্দ হচ্ছে সমতা। সবার সমান অধিকার, সম ভোটাধিকার এবং সম পরিমাণ সবাই ফলাফল বা যে একটা লাভ লসের যে ব্যাপার আছে ওটা সমভাবে ভোগ করবে। এবার চলে আসবো সহযোগিতা। প্রত্যেকটা সদস্য বা প্রতিটা সদস্য একে অপরের বিপদে আপদে বা যত প্রকার সাহায্য সহযোগিতার দরকার এগিয়ে আসবে। এবার আমরা চলে যাব সততা। অবশ্যই অনেস্টি ইজ দ্য প্রাইম কনসার্ন ইন এভরি সর্ট অফ ডিড। তো সমবায় সমিতির মধ্যে অবশ্যই প্রত্যেকটা মেম্বারকে সৎ হতে হবে এবং যারা পরিচালনা পর্ষদ আছে তাদের অবশ্যই সততার পরিচয় দিতে হবে, কারণ তারা বাকি যারা সদস্য আছে তাদের নিকট তারা দায়বদ্ধ এবং তাদের নৈকট্যের দাবিদার। এবার আমরা চলে যাব আস্থা এবং বিশ্বাস। অবশ্যই সমবায় সমিতি একটা আস্থা এবং বিশ্বাসের প্রতীক, তা না হলে প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা সময় আনতে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিত না। অবশ্যই আস্থা এবং বিশ্বাসের একটা জায়গা বা স্কোপ আছে। এরপর আমরা চলে যাব গণতন্ত্র বা ডেমোক্রেসি। গণতন্ত্র ব্যাপারটা কি? সমবায়ের প্রত্যেকটা ডিসিশন নেওয়া হয় সমবায়ের 3/4 যারা মেম্বার আছে তাদের মতামত অনুসারে। তার মানে 4/3 সদস্য যেখানে মতামত দিচ্ছে এক্স্যাক্টলি ওই মতামতের উপর বেসিস করে সমবায়ের প্রত্যেকটা সিদ্ধান্ত চূড়ান্ত হচ্ছে। এবার আমরা চলে যাব সমবায়ের গঠন প্রণালীতে। ওকে, সমবায়ের গঠন প্রণালীতে 3টে স্টেপ দেখা হচ্ছে, যেটা আমরা যখন সমবায় সমিতির বৈশিষ্ট্যের মধ্যে ছিলাম তখনই বলে ফেলেছি, তারপর একবার রিকল করি। প্রথমে কতিপয় সমমানের ব্যক্তি, আমি আবার বলছি সমমানের কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে প্রথমে উদ্যোগ গ্রহণ করতে হবে। উদ্যোগ গ্রহণ করার সময় যখন নিবন্ধনের জন্য আবেদন করতে হবে, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে যখন নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়েছি, যাবতীয় ডকুমেন্টস সহ যা যা ডকুমেন্টস লাগবে সবগুলো একত্রিত করে আমি নিবন্ধন করার জন্য নিবন্ধিত ফর্ম উইথ একটা স্পেশাল একটা ফি আছে, ওই ফি সমেত আমি জমা দিলাম। জমা দেওয়ার পরে যদি আমার এইমটা আছে, যে লক্ষ্যে আমরা সমবায় সমিতি গঠন করব, সেটা যদি ফেয়ার অ্যান্ড সাউন্ড হয়, সেটা যদি পরিষ্কার হয় এবং এটা বৈধ হয়, তখন তারা নিবন্ধনপত্র প্রদান করবে এবং নিবন্ধন গ্রহণ করবে। যদি নিবন্ধন বাতিল করে তাহলে নিবন্ধিত হবে না এবং সমবায় সমিতি করা সম্ভব হবে না। আর যদি নিবন্ধন একসেপ্ট হয় তখন কার্যারম্ভের জন্য অপেক্ষা করতে হবে। যখন কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়া যাবে ঠিক তখনই যখন কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়া যাবে ঠিক তখনই সমবায় সমিতি সূচনা করতে পারে বা শুরু করতে পারে।